করেছি, তারপরে তাকে ভয়ানক মৃত্যু দিয়েছি। তখন রাহু প্রচন্ড জোরে একটা হাসি দিয়ে বলল, ঠিক প্রদীপ কুমারের স্ত্রীর সাথেও প্রথমে যৌন মিলন করবি, তারপরে ভয়ানক মৃত্যু দিবি। তখন রাহু আরো বলল, সত্যনাথ বাবু আমার সাথে প্রতারণার শাস্তি পেয়েছে, মৃত্যু। আর প্রদীপ কুমারও ঠিক আমার সাথে প্রতারণা করেছে। আমার সম্পদ নিয়ে সে শান্তিতে রয়েছে, তার স্ত্রী সন্তান নিয়ে, আর ভুলে গিয়েছে আমার দেওয়া প্রতিজ্ঞা। তখন ইফরিত প্রচন্ড রেগে গিয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে বলল, মালিক, আপনি একবার শুধু হুকুম করেন, এক্ষুনি আমি প্রদীপ শুয়ারের বাচ্চাকে আপনার সামনে এসে হাজির করব। রাগে গিজগিজ করতে করতে ইফরিত রাহুকে বলল, মালিক, প্রদীপ শুয়ারের বাচ্চাকে এমনভাবে মৃত্যু দিব, স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ এসেও ভয়ে ছটফট করে পালাবে। প্রদীপ কুমারের এত বড় সাহস হয় কিভাবে আমার মালিক রাহুর হুকুম অমান্য করা? তখন রাহু প্রচন্ড জোরে একটা হাসি দিয়ে বলল, ইফরিত। তখন ইফরিত বলল, জি মালিক, বলুন। আমাকে নিয়ে চলো এখনই প্রদীপ কুমারের বাড়ি, ভারতের কোচবিহারে। তখন ইফরিত বলল, মালিক, আমি প্রদীপ কুমারের পরিবারের সকলদের ধরে আপনার কাছে নিয়ে আসি এখানে। তখন রাহু বলল, না ইফরিত, আমাকে তুই নিয়ে চল, প্রদীপ কুমারের বাড়ি আমি নিজ চোখে একটু দেখতে চাই। প্রদীপ কুমার আমার কাছ থেকে ধন সম্পদ নিয়ে কতটা সুখী রয়েছে যে আমার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তখন ইফরিত মালিকের হুকুম পেয়ে সাথে সাথে রাহুকে আকাশ পথে নিয়ে চলতে লাগলো ভারতের কোচবিহারে। আপনারা জিনের সাথে শারীরিক সম্পর্ক ঘটনাটা নিয়ে আমাকে অনেকে ইনবক্সে অনেক ধরনের কথা বলেছেন যে, মাহিন ভাই, আপনি ঘটনা লিখেন ঠিক আছে, কিন্তু ঘটনার ভিতরে অশ্লীল কথা বা বিভিন্ন খারাপ কথা বলেন কেন? আমি তাদের কি বলতে চাই, দেখেন ভাই, ঘটনার নাম হয়েছে জিনের সাথে শারীরিক সম্পর্ক, আর এই ভাষাটা শুদ্ধ, তাই আপনাদের কাছে তেমন খারাপ লাগে না। আপনারা হয়তো জানেন শারীরিক সম্পর্ক বাংলা অর্থ কি, আর এই ঘটনায় আমি যথেষ্ট খারাপ কথা বাদ দিয়ে লিখতেছি। এই ঘটনাটা যে আমাকে বলেছে সেভাবে বলতে গেলে সম্পূর্ণভাবে 18+ হয়ে যাবে, তাই আমি আপনাদের বোঝার ক্ষেত্রে মাঝে মধ্যে চাপে পড়ে অল্প কিছু কথা উল্লেখ করি, তাও আবার শুদ্ধভাবে। আপনারা যদি আমাকে খারাপ লেখক বা খারাপ ভাবেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু যায় আসে না। তো চলুন গল্পে যাওয়া যাক। রাহু ভারতের কোচবিহারে পৌঁছেই চলে যায় প্রদীপ কুমারের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর রাহু পৌঁছে যায় প্রদীপ কুমারের বাড়ির সামনে। তখন রাহু হা করে তাকিয়ে রয়েছে প্রদীপ কুমারের বাড়ির দিকে। রাহু দেখল বিশাল আকারের একটা রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করেছে দরিদ্র সেই জেলে প্রদীপ কুমার। তখন রাহু আরো প্রচন্ড রেগে যায় আর বলল, আমার কাছ থেকে হীরা রত্ন নিয়ে এত বড় বাড়ি করেছে, আর আমাকে দেওয়া কথা সে ভুলে গিয়েছে, আর এর জন্য তোকে ভয়ানক মৃত্যু দেব। তখন ইফরিত বলল, মালিক, চলেন ঘরের ভেতরে প্রবেশ করি। তখন রাহু চারদিকে তাকিয়ে দেখল প্রচুর মানুষজন প্রদীপ কুমারের বাড়ির আশেপাশে রয়েছে। তখন রাহু ভাবল, প্রদীপ কুমারকে হত্যা করতে সমস্যা হবে মানুষের জন্য। তখন রাহু ইফরিতকে বলল, আমরা রাতে আসব প্রদীপ কুমারের বাড়ির সবাইকে ভয়ানক মৃত্যু দিতে। এখন আমাদের নির্জন এক জায়গায় যেতে হবে। তখন ইফরিত রাহুকে নিয়ে নির্জন একটা নদীর পাড়ে আসে, আর রাহু অপেক্ষা করতে থাকে রাত হওয়ার জন্য। কিছুক্ষণ পর বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। তার কিছুক্ষণ পর চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে আসলো। তখন ইফরিত রাহুকে বলল, মালিক, রাত আনুমানিক অনেকটা হয়েছে, এটাই হলো সঠিক সময়, আমাদের এখন প্রদীপ কুমারের বাড়ির দিকে যেতে হবে। রাহু ইফরিতের কথা শুনে বলল, ইফরিত, আমার মায়ের কথা আজকে খুব মনে পড়ছে। আমি যখন রাতে আকাশের দিকে তাকিয়ে থাকি, তখন আকাশে উজ্জ্বল তারাটার সাথে কথা বলি আমি। আমার মনে হয় ওই আকাশের উজ্জ্বল বর্ণের তারাটা আমার মা, আর আমার মা আমাকে বলতেছে, রাহু, এইসব করে না পুত্র আমার। আমার মা আমাকে হয়তো আকাশের তারা হয়ে বলছে, পুত্র আমার, তুমি মানুষকে ভালোবাসো, মানুষের কোনো ক্ষতি করো না কখনো, মানুষের বিপদে পাশে দাঁড়াও, মানুষকে সাহায্য করো, মানুষকে ভালোবাসো পুত্র। কিন্তু ইফরিত, আমার মা তো জানে না তার ছেলে আজকে অমানুষ জানোয়ারের বাচ্চা হয়ে গিয়েছে। তার ছেলে এমন কোনো খারাপ কাজ করে নাই যেটা দুনিয়াতেই নাই। তখন রাহু ইফরিতকে বলল, ইফরিত, আমার জীবনটা এমন কেন হয়েছে বলতো? আমার তো সুন্দরভাবে বাঁচতে মন চায়। আমারও মন চায় আরো 5টা ছেলেদের মতো মাঠে খেলা করতে, স্কুলে যেতে, বাবা মায়ের কাছে থাকতে, তাদের ভালোবাসা নিয়ে বড় হতে।
তখন রাহু নদীর দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, ইফরিত, আমার জীবনটা একদম অন্যরকম। তখন ইফরিত বলল, মালিক,